হ্যালো মাই ডিয়ার ভিউয়ার্স, মাই ডিয়ার স্টুডেন্টস, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। তো আমার সম্মানিত ভিউয়ার্স, আমি তোমাদের সম্মুখে উপস্থিত তোমাদের প্রিয় স্যার দিলওয়ার স্যার। তো দিলওয়ার স্যার আজকে একটি স্টোরি নিয়ে এসেছি, আজকে একটি গল্প নিয়ে এসেছি। লেসনটি পরে স্টার্ট করবো, প্রথমে একটি গল্প করে নিই। তো গল্পটি হলো এইরকম যে একটি কথা আছে, চেষ্টা করলে কোন জিনিসটি পারা যায় না, চেষ্টা করলে কোন জিনিসটি অসম্ভব, ওই ধরনের একটি গল্প নিয়ে এসেছি। তো ইংরেজিতে একটি প্রবাদ আছে, প্র্যাকটিস মেক্স ম্যান পারফেক্ট, অর্থাৎ যে খুব বেশি পরিশ্রম করে যায় বা প্র্যাকটিস করে যায় তার জন্য কোনো কিছুই অসম্ভব নয়। তো ওই ধরনের একটি গল্প নিয়ে এসেছি তোমাদের সম্মুখে। তো গল্পটি হলো এইরকম যে জীবনে কোনো কিছুই অসম্ভব নয়। তো এই ধরনের একটি ঘটনা, এই ধরনের একটি গল্প আজকে তোমাদের সম্মুখে আমি উপস্থাপন করব। তো মাই ডিয়ার স্টুডেন্টস, তোমাদের সবারই জানা আছে যে আমাদের ভারতবর্ষ প্রায় 200 বছর ইংরেজরা শাসন করেছিল। তো 200 বছরের পূর্বে আমাদের ভারতবর্ষ মুঘলদের আয়ত্তে ছিল, এর পূর্বে আরো অন্য বিদেশিদের আয়ত্তে ছিল, কিন্তু মুঘলদের পরে আমাদের ভারতবর্ষ প্রায় 200 বছর ইংরেজদের অধীনে ছিল। তখন ওই ইংরেজদের মাধ্যমে আমাদের ভারতবর্ষের মানুষ অনেক বিতাড়িত হয়েছে, অনেক লাঞ্ছনা সয়েছে, অনেক দুঃখ করেছে, অনেক কষ্ট করেছে, তারা অনেক ব্রুটালিটি করেছে আমাদের সমাজের সাথে, আমাদের মানুষের সাথে, আমাদের দেশের সাথে। তো তারা আমাদের দেশে এসে আমাদেরকে গুলাম বানিয়ে রেখেছিল। তো আমরা গুলাম আকার ছিলাম তাদের কাছে। তো ওই গুলামি থেকে আজাদি পাওয়ার জন্য আমাদের দেশের বড় বড় লিডার্সরা অনেক স্ট্রাগল করেছেন, অনেক ফাইট করেছেন এবং যুদ্ধ করেছেন। লাস্ট পর্যন্ত ব্রিটিশদের কবল থেকে মুক্ত হয়েছিলেন 1947 সালের 15ই আগস্ট। অর্থাৎ তখন নেতৃত্ব দিয়েছিলেন আমাদের দেশের একজন মহান ব্যক্তি, যাহার নাম মহাত্মা গান্ধী। তো মহাত্মা গান্ধীকে জাতির পিতা বলা হয় এই জন্য যে উনি ব্রিটিশদেরকে ভারত থেকে তাড়ানোর জন্য উনি বলিষ্ঠ অবদান রেখেছিলেন, সেই জন্য মহাত্মা গান্ধীকে ভারতের জাতির পিতা বলা হয়। তো বিশ্বের মধ্যে আরও এইরকম বিভিন্ন মহান ব্যক্তিরা আছেন। তো আমরা আজকে যাচ্ছি যে সাউথ আফ্রিকাতে ওই রকম একজন মহান ব্যক্তি ছিলেন, যাহার নাম নেলসন ম্যান্ডেলা। নিশ্চয় তোমরা ওই নেলসন ম্যান্ডেলার নামটি শুনেছো। তো মাই ডিয়ার স্টুডেন্টস, মাই ডিয়ার ভিউয়ার্স, তো আজকে আমরা আলোচনা করতে যাচ্ছি একজন মহান ব্যক্তির জীবনী নিয়ে, যে ব্যক্তির নাম হলো নেলসন ম্যান্ডেলা। তার একটি অটোবায়োগ্রাফি লং ওয়াক টু ফ্রিডম, তার একটি লেখা বই, ওই বইয়ের একটি পোরশন আমাদের ক্লাস 10-এর সেবা সিলেবাসের 2য় চ্যাপ্টারে দিয়েছে। তো মাই ডিয়ার স্টুডেন্টস, আমি লাস্ট 3টি ক্লাস করেছি নেলসন ম্যান্ডেলার লং ওয়াক টু ফ্রিডম ওই টপিকের উপরে। তো 3টি ক্লাসে আমি এক্সপ্লেনেশন করে গিয়েছি এবং কিছু ডিসকাশন করে নিয়েছি। তো আজকে আমি 4র্থ ক্লাস নেলসন ম্যান্ডেলা লং ওয়াক টু ফ্রিডম ওই ব্যক্তির ওই স্টোরিটির সামারি নিয়ে, আজকে সংক্ষিপ্ত সামারি নিয়ে তোমাদের সম্মুখে উপস্থিত হয়েছি, তোমাদের প্রিয় স্যার দিলওয়ার স্যার। তো মাই ডিয়ার স্টুডেন্টস, সাউথ আফ্রিকাতে এমন একটি প্রথা ছিল, এমন একটি অবস্থা ছিল যে ওইখানে খুব জাতিবিদ্বেষ ছিল, খুব জাতি নিয়ে, রেস নিয়ে, কাস্ট নিয়ে, রিলিজন নিয়ে। তো ওইখানের অনেক প্রায় 300 বছরের মতো ওই ধরনের অ্যাপার্টাইড সিস্টেমটি ছিল সাউথ আফ্রিকাতে। তো ওইটার বিরুদ্ধে যে একজন মহান ব্যক্তি ফাইট করে গিয়েছিলেন, উনার নাম নেলসন ম্যান্ডেলা। তো নেলসন ম্যান্ডেলা উনি একটি বই লিখেছিলেন, যে বইটির নাম ছিল লং ওয়াক টু ফ্রিডম। তো ওই বইটি উনি নিজে লিখেছিলেন নেলসন রুলিহলালা ম্যান্ডেলা, অর্থাৎ উনার সম্পূর্ণ নাম ছিল নেলসন রুলিহলালা ম্যান্ডেলা। তো মাই ডিয়ার স্টুডেন্টস, নেলসন ম্যান্ডেলা কাহার জন্য ফাইট করেছিলেন, কাহার জন্য যুদ্ধ করেছিলেন, কাহার জন্য স্ট্রাগল করেছিলেন, তো আপনারা নিশ্চয়ই জানবেন, সঙ্গে থাকবেন আমার সঙ্গে। আমি নিশ্চয়ই আপনাদের সম্মুখে ওইগুলো সব তথ্য বলবো। তো আমাদের ভারতবর্ষে মহাত্মা গান্ধী ব্রিটিশদের বিরুদ্ধে যুদ্ধ করেছিলেন, কিন্তু সাউথ আফ্রিকার মতন রাষ্ট্রে
নেলসন ম্যান্ডেলা ব্রিটিশদের বিরুদ্ধে নয় বা বিদেশির বিরুদ্ধে যুদ্ধ নয়, উনি ওনার দেশের মধ্যে নিজের ব্যক্তিদের সাথে যুদ্ধ করেছিলেন। কারণ আপনারা বলবেন নিজের ব্যক্তির সাথে কেন যুদ্ধ হয়েছিল? তো নিজের ব্যক্তির সাথে যুদ্ধ করার উদ্দেশ্য ছিল এইটা যে ওইখানে দুই ধরনের লোক বসবাস করতো। এক ধরনের লোক ছিল তারা হোয়াইট স্কিন পিপুল, অর্থাৎ তাদেরকে শ্বেতাঙ্গ বলা হতো, এবং এক ধরনের লোক ছিল ব্ল্যাক স্কিন পিপুল, অর্থাৎ তাদেরকে কৃষ্ণাঙ্গ বলা হতো। তো ওই ধরনের জাতিবিদ্বেষ সাউথ আফ্রিকাতে খুব বেশি ছিল। নট অনলি সাউথ আফ্রিকা বাট অলসো ইউএস, অর্থাৎ ইউনাইটেড স্টেট অফ আমেরিকাতে ওই ধরনের জাতিবিদ্বেষ ছিল, অস্ট্রেলিয়াতে ছিল, এবং সাউথ আফ্রিকাতে ওইটার খুব বেশি প্রভাব ছিল। তো আজকে আমরা সাউথ আফ্রিকার ওই জাতিবিদ্বেষের সম্বন্ধে আলোচনা করব। তো ওইখানে একজন মহান ব্যক্তির উদয় হয়েছিল, ওনার নাম ছিল নেলসন ম্যান্ডেলা। তো উনি ওইখানে জাতিবিদ্বেষ সহ্য করতে না পারে তিনি ওইখানে বিদ্রোহ আরম্ভ করে দিয়েছিলেন, এবং বিদ্রোহ আরম্ভ করার পর উনি প্রায় 30 বছর জেলে কাটিয়েছিলেন। Nelson Mandela spent 30 years in prison fighting the democratic election held in South Africa in 1994. তো মাই ডিয়ার স্টুডেন্টস, নেলসন ম্যান্ডেলা ওইখানে বিদ্রোহ করেছিলেন তাদের দেশের লোকদের জন্য উপরে, তাদের দেশের যে হোয়াইট স্কিন লোক ছিল তাদের উপরে বিদ্রোহ ঘোষণা করেছিলেন। ওই বিদ্রোহ করার কারণে তাকে জেলে ভরা হয়েছিল, এবং সে 30 বছর জেলের মধ্যে অতিবাহিত করেছিল, এবং সে তাকে জেলে বন্দী করে তার বিদ্রোহী যে মনোভাব ওইটাকে দমানো যায়নি। সে জেলে থেকেও যুদ্ধ করে গিয়েছিল, এবং 1994 সালে সে ওইখানে একটি পলিটিক্যাল পার্টি, যে পলিটিক্যাল পার্টির নাম ANC, অর্থাৎ আফ্রিকান ন্যাশনাল কংগ্রেস, ওই পলিটিক্যাল পার্টি নিয়ে সে ওইখানে ইলেকশন লড়েছিল, এবং ইলেকশন লড়ে সে একটি সরকার গঠন হতে সক্ষম হয়েছিল, এবং সে ওইখানে ৬৬টি সিটের মধ্যে 252টি সিট জিতে ওইখানে সে সরকার বানিয়েছিল, এবং সাউথ আফ্রিকার প্রথম ফার্স্ট ব্ল্যাক প্রেসিডেন্ট হিসেবে সে নির্বাচিত হয়েছিল নেলসন ম্যান্ডেলা। His political party ANC owned 252 seats out of 400 seats. তার পলিটিক্যাল পার্টি যেটার নাম ছিল ANC, অর্থাৎ আফ্রিকান ন্যাশনাল কংগ্রেস, ওই পার্টিটি ওখানে 252টি সিট জিতেছিল আউট অফ 400 সিটস, অর্থাৎ 400 সিটের মধ্যে 252টি সিট আয়ত্ত করতে ওইখানে সক্ষম হয়েছিল, এবং সে ওইখানে সরকার গঠন করেছিল। এবং ওইখানে সরকার গঠনের দিন সাউথ আফ্রিকাতে বিভিন্ন দেশের, অর্থাৎ ওয়ার্ল্ডের প্রায় 140টি দেশের জনগণ ওইখানে উপস্থিত হয়েছিল। তো ওই শপথ গ্রহণ অনুষ্ঠানটি হয়েছিল 1994 সালের 10th মে, অর্থাৎ 10th মে 1994 সালের ওই দিনটি ওইখানে শপথ গ্রহণ অনুষ্ঠান হয়েছিল, এবং ওই শপথ গ্রহণ অনুষ্ঠানের দিন ওয়ার্ল্ডের বড় বড় লিডার্সরা ওইখানে একত্রিত হয়েছিল। প্রায় 140টি দেশের বড় বড় লিডার্সরা ওইখানে একত্রিত হয়েছিল। সাউথ আফ্রিকাতে কখনো এই ধরনের বড় গ্যাদারিং হয়নি, বা এই ধরনের এত লোক একসাথে একত্রিত হয়নি, কারণ সাউথ আফ্রিকার একটি জাতিগত বিদ্বেষ ছিল, অ্যাপার্টিড ছিল। অন্য দেশের লিডার্সরা, অন্য দেশের লোকরা সাউথ আফ্রিকা খুব বেশি পছন্দ করতো না, সেই জন্য ওইখানে খুব বেশি তাদের যাওয়া আসা ছিল না। কিন্তু নেলসন ম্যান্ডেলা উনি সরকার গঠন করার পর ওইখানে প্রায় 140টি দেশের বড় বড় লিডার্সরা ওইখানে একত্রিত হয়েছিল। তো ইমিগ্রেশন সেরিমনিটা করা হয়েছে। The inauguration ceremony took place in the lovely sandstone buildings amphitheater in Pretoria, largest gathering ever of international leaders on South African soil. তো ওই সেরিমনি, ওই ইমিগ্রেশন অনুষ্ঠানটি হয়েছিল একটি বিল্ডিং এ, যে বিল্ডিংটির নাম ছিল স্যান্ডস্টোন বিল্ডিংস অ্যাম্পিথিয়েটার ইন প্রিটোরিয়া। ওইখানে অ্যাম্পিথিয়েটার বিল্ডিং প্রিটোরিয়া একটি জায়গা, স্যান্ডস্টোন মানে অর্থাৎ মজাক পাথর দিয়ে তৈরি করা একটি বিল্ডিং, যেটা প্রিটোরিয়াতে অবস্থিত। তো ওইখানে ওই শপথ গ্রহণ অনুষ্ঠানটি হয়েছিল। লার্জেস্ট গ্যাদারিং অ্যাবাউট দ্য ইন্টারন্যাশনাল লিডার্স অন সাউথ আফ্রিকান সোইল। ওই সাউথ আফ্রিকান সোইলের মধ্যে, ওই সাউথ আফ্রিকার মধ্যে যে গ্যাদারিং হয়েছিল, যে ধরনের লোক একত্রিত হয়েছিল, যে ধরনের লোক ছাড়া দিয়ে ওইখানে একত্রিত হয়েছিল, পূর্বে কখনো সাউথ আফ্রিকার মাটিতে ওই ধরনের এত লোক একত্রিত হয়নি। তো ওই শপথ গ্রহণ, ওই নেলসন ম্যান্ডেলা তার ওই ডেমোক্রেটিক ইলেকশনে 400 সিটের মধ্যে 252টি সিট জেতার পর ওইখানের জনগণরা খুব উৎসাহিত হয়েছিল। ওইখানে জনগণ প্রায় 1 লক্ষেরও মতো ওমেন, ম্যান অ্যান্ড চিলড্রেনসরা রাস্তায় এসে তারা খুব আনন্দ উল্লাস করেছিল, ডান্স করেছিল।
কারণ তারা এতদিন প্রায় 300 বছর তাদের স্বাধীনতা ছিল না, তারা এক ব্রুটালিটির মধ্যে জীবনযাপন করতে হয়েছিল। সেই জন্য তারা ওইখানে খুব রাস্তায় এসে রাস্তার মধ্যে তারা খুব উল্লাস দেখিয়েছিল, খুব জয় করেছিল, খুব ফুর্তি করেছিল, খুব আনন্দ করেছিল। তো ওই শপথ গ্রহণ অনুষ্ঠানের দিন নেলসন ম্যান্ডেলা তাহার কন্যা জিনানিকে সঙ্গে করে নিয়ে গিয়েছিলেন। তাহার ওইখানে কোয়েশন আসতে পারে এক্সামিনেশন, হু অ্যাকম্পানি নেলসন ম্যান্ডেলা ইন দ্য ইমিগ্রেশন। তো আমরা এখানে নেলসন ম্যান্ডেলা যে শপথ গ্রহণ অনুষ্ঠান হয়েছিল, তিনি ওই শপথ গ্রহণ অনুষ্ঠানের দিন তাহার মেয়ে জিনানিকে সঙ্গে করে নিয়েছিলেন। তাহার জিনানি তাহার সঙ্গে ছিল, তাহার কন্যা জিনানি তাহার সঙ্গে ছিল। এবং ওই দিন ওই ফুরডিয়ামে অর্থাৎ ওই স্টেজে সেকেন্ড ডেপুটি প্রেসিডেন্টকে শপথ গ্রহণ করানো হয়েছিল। সেকেন্ড ডেপুটি প্রেসিডেন্টের নাম ছিল মিস্টার ডি ক্লার্ক। মিস্টার ডি ক্লার্কের সেকেন্ড ডেপুটি প্রেসিডেন্ট হিসাবে শপথ গ্রহণ করানো হয়েছিল। অ্যান্ড দেন সেকেন্ড ডেপুটি প্রেসিডেন্ট মিস্টার তাবো বেকিকে অর্থাৎ ফার্স্ট ডেপুটি প্রেসিডেন্ট হিসাবে তাকে শপথ গ্রহণ করানো হয়েছিল। এবং তারপরে নেলসন ম্যান্ডেলার শপথ গ্রহণ অনুষ্ঠানটি শুরু হয়েছিল। তো তিনি শপথ গ্রহণ অনুষ্ঠানে ওইখানে এমন সুন্দর একটি স্পিচ দিয়েছিলেন, একটি বক্তব্য রেখেছিলেন, যে বক্তব্যের মাধ্যমে তিনি পুরা সাউথ আফ্রিকার জনগণকে একত্রিত করে নিয়েছিলেন, জুড়ে নিয়েছিলেন। তিনি জাতির উদ্দেশ্যে খুব সুন্দর একটি স্পিচ দিয়েছিলেন, যে স্পিচের মাধ্যমে তিনি জাতি ভেদাভেদ সব বলিয়ে সাউথ আফ্রিকান সব মানুষদেরকে একত্রিত করে নিয়েছিলেন। তারপর কি হয়েছিল, সাউথ আফ্রিকার যে পুলিশরা, ডিফেন্স ফোর্সরা কি করতো, যখন নেলসন ম্যান্ডেলা খুব বেশি ওখানে ফাইট করতেন, বিদ্রোহ করতেন, তখন সাউথ আফ্রিকার পুলিশ বা ডিফেন্স ফোর্সরা সবসময় তাকে অ্যারেস্ট করে নিয়ে যেত, তাকে জেলে বন্দি করে রাখতো। কিন্তু ওই দিন নেলসন ম্যান্ডেলা ওইখানের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর সাউথ আফ্রিকান পুলিশ ফোর্সরা, ডিফেন্স ফোর্সরা তারা ওইখানে এসে তারা খুব সম্মান দেখতেছিল নেলসন ম্যান্ডেলাকে। এবং তারা এমন একটি পজিশন দিয়েছিল, জেটস হেলিকপ্টার, সাউথ আফ্রিকার জেটস হেলিকপ্টার আকাশে এমন একটি পজিশন দিয়েছিল যে তারা একটি চিবরণ তৈরি করে দিয়েছিল আকাশের মধ্যে ভি শেপের, অর্থাৎ ইংরেজি লেটার ভি শেপের একটি চিবরণ তৈরি করে দিয়েছিল, যেই চিবরণের মাধ্যমে জেট হেলিকপ্টারগুলা এমন এক ধরনের স্মোক ছুটেছিল, এমন একটি ধোঁয়া ছুটেছিল, যেই ধোঁয়ার মাধ্যমে তারা সাউথ আফ্রিকার আকাশের মধ্যে সাউথ আফ্রিকার ফ্ল্যাগের নকশা তৈরি করে দিয়েছিল। তো মাই ডিয়ার স্টুডেন্টস, তারপর নেলসন ম্যান্ডেলা বললেন যে ওই দিনটি তার কাছে খুব বেশি স্মরণীয় হয়ে থাকবে, যে শপথ গ্রহণ অনুষ্ঠানের ওই দিনটি খুব বেশি স্মরণীয় হয়ে থাকবে। কেন স্মরণীয় হয়ে থাকবে, নেলসন ম্যান্ডেলা কেন বললেন যে ওই দিনটি তার কাছে খুব বেশি স্মরণীয় হয়ে থাকবে? তো নেলসন ম্যান্ডেলা বলেন ওই দিনটি তার কাছে খুব বেশি স্মরণীয় হয়ে থাকবে, কারণ ওই দিন যে শপথ গ্রহণ অনুষ্ঠান হয়েছিল, ওই শপথ গ্রহণ অনুষ্ঠানে জাতীয় সঙ্গীত গাওয়া হয়েছিল। অর্থাৎ শপথ গ্রহণ অনুষ্ঠানে কমন প্রত্যেক দেশে জাতীয় সঙ্গীত গাওয়া হয়, কিন্তু নেলসন ম্যান্ডেলা বলেছেন ওই দিনটি তার কাছে খুব বেশি স্মরণীয় হয়ে থাকবে, কারণ ওই দিনটি ওইখানে দুইটি জাতীয় সঙ্গীত গাওয়া হয়েছিল। তো একটি জাতীয় সঙ্গীত গেয়েছিল হোয়াইটসরা এবং একটি জাতীয় সঙ্গীত গেয়েছিল ব্ল্যাকরা, অর্থাৎ শ্বেতাঙ্গরা একটি জাতীয় সঙ্গীত গেয়েছিল এবং কৃষ্ণাঙ্গরা একটি জাতীয় সঙ্গীত গেয়েছিল। তো শ্বেতাঙ্গরা যে জাতীয় সঙ্গীতটি গেয়েছিল, ওই জাতীয় সঙ্গীতটির নাম হলো কোশি শিখলাই আই আফ্রিকা, এবং কৃষ্ণাঙ্গরা অর্থাৎ ব্ল্যাকসরা যে জাতীয় সঙ্গীত গেয়েছিল, ওই জাতীয় সঙ্গীতটির নাম হলো ডাইস্টিম। তো নেলসন ম্যান্ডেলা বললেন ওই দিনটি তার কাছে খুব বেশি স্মরণীয় হয়ে থাকবে, কারণ ওই দিন ওই অনুষ্ঠানে দুইটি জাতীয় সঙ্গীত গাওয়া হয়েছিল, কৃষ্ণাঙ্গরা একটি গিয়েছিল এবং শ্বেতাঙ্গরা একটি গিয়েছিল। তো নেলসন ম্যান্ডেলা আবারও বললেন যে ওই দিনের শপথ গ্রহণ অনুষ্ঠানের দিনটি তার কাছে খুব উৎসাহের ছিল, খুব আনন্দের ছিল। তিনি ওই অতীতের হিস্ট্রি নিয়ে, অতীতের কথা চিন্তা করে, অতীতের কথা ভাবনা করে তিনি খুব উৎফুল্লিত হয়ে গিয়েছিলেন। কেন অতীতের কথা ভাবনা করে তিনি উৎফুল্লিত হয়ে গিয়েছিলেন, তিনি ওইখানে মেনশন করেছেন যে ওইখানে একটি বিদ্রোহ হয়েছিল, অ্যাংলো বয়ার ওয়ার, অর্থাৎ ইংলিশ এবং আফ্রিকানদের মধ্যে একটি যুদ্ধ হয়েছিল, এবং তার জন্মের কিছু পূর্বে ওইখানে একটি বিদ্রোহ হয়েছিল, এবং ওই বিদ্রোহের ফলে ওইখানে এমন একটি সিস্টেম ক্রিয়েট করে দেওয়া হয়েছিল যে খুব হিংসা বিদ্বেষের এক ধরনের সিস্টেম ক্রিয়েট করে দেওয়া হয়েছিল। ওইখানে হোয়াইটসদের একটি জায়গা এবং ব্ল্যাকসদের একটি জায়গা, ওই ধরনের একটি ব্রুটালিটির সিস্টেম এখানে তৈরি করা দিয়েছিল। ইনহিউম্যান সোসাইটি বা হার্সেস্ট
এই ধরনের একটি সিস্টেম তারা করে দিয়েছিল, যেটা মানে বিশ্বের লোকেরা, বিভিন্ন দেশের লোকেরা খুব বেশি ঘৃণা করতো, এবং বিশ্বের মানুষ ওইটা সম্বন্ধে জানতো, এবং বিশ্বের মানুষ ওইটা সম্বন্ধে খুব বেশি ঘৃণা করতো। কিন্তু নেলসন ম্যান্ডেলার শপথ গ্রহণ অনুষ্ঠান হওয়ার পর নেলসন ম্যান্ডেলা ওইখানে সরকার গঠন করার পর ওই সিস্টেমটি সম্পূর্ণরূপে ওইখান থেকে রিমুভ করে দেওয়া হয়েছে, এবং নতুন একটি সিস্টেম তৈরি করে ওইখানে দেওয়া হয়েছে, যে সিস্টেমটি সব বর্ণের, সব রঙের, সব ধর্মের মানুষের প্রতি সমান থাকবে। তো নেলসন ম্যান্ডেলা বলেছেন যে তিনি ওই যে এই ধরনের একটি ভালো স্টেজে আসতে সক্ষম হয়েছিলেন, ওই স্টেজে আসার জন্য তিনি কৃতিত্ব উনি একলা নেননি, উনি বলেছেন তাহার দেশের হাজার হাজার মানুষের বলিদানের ফলে তিনি ওই ধরনের একটি সম্মানজনক স্থানে বা ওই ধরনের স্বাধীনতা পেতে তিনি সক্ষম হয়েছিলেন। তো তারা যে আগে যে শাসন করেছিল, অর্থাৎ শ্বেতাঙ্গরা যে শাসন করেছিল সাউথ আফ্রিকাতে, তারা শাসন করার পর সাউথ আফ্রিকার মানুষদেরকে বা সাউথ আফ্রিকার মতো দেশটিকে অনেক ক্ষতবিক্ষত করে দিয়েছিল, অনেক আঘাত করে দিয়েছিল, অনেক ক্ষতি করে দিয়েছিল সাউথ আফ্রিকার। তো ওই সময় বিভিন্ন মানুষ স্ট্রাগল করে গিয়েছিল, ফাইট করে গিয়েছিল। তো নেলসন ম্যান্ডেলা ওইখানে বলেছেন যে তারা ওই যে তাদের দেশকে আঘাত করে দিয়েছে, ক্ষতবিক্ষত করে দিয়েছে, তো তাদের ওই ক্ষতবিক্ষত করার, আঘাত করার যে চিত্রটি, যে সিনারিটি, ওইটা নেলসন ম্যান্ডেলা বলেছেন যে আমরা আমাদের অনেক দিন অতিবাহিত করে দিব, কিন্তু ওই ক্ষতিটি আমরা পূর্ণ করতে পারবো না, বা আমাদের নেক্সট জেনারেশন এসেও ওইটা পূর্ণ করতে পারবে না। তো তাদের ওই আঘাতের ফলে, ও ক্ষতবিক্ষতের ফলে, ব্রুটালিটির ফলে তখন ওইখানে বড় বড় লিডার্সদের মানে জন্ম নিয়েছিল। তারা অনেক সাহসিকতা দেখতেছিল, অনেক বিদ্রোহ করেছিল, অনেক যুদ্ধ করেছিল। তো ওই সামান্য কয়েকজন ব্যক্তির নাম নেলসন ম্যান্ডেলা ওইখানে মেনশন করেছেন, যে ওই ধরনের ব্যক্তি ওইখানে ব্রুটালিটির বিরুদ্ধে তারা যুদ্ধ করে গিয়েছিল, ফাইট করে গিয়েছিল, তারা খুব সাহসিকতা দেখেছিল, কিন্তু তারা আজকে আমাদের মধ্যে নেই, তারা এই পৃথিবী ছেড়ে এই দুনিয়া সে চলে গিয়েছে। নেলসন ম্যান্ডেলা বলেছেন তারা আজকে দেখতে পারছে না যে সাউথ আফ্রিকার মতন দেশটি স্বাধীন হয়েছে, কারণ তারা আমাদের মধ্যে আজকে নেই। এবং নেলসন ম্যান্ডেলা বলেছেন আমি তাদেরকে ধন্যবাদ দিতে পারছি না, কারণ তারা এই পৃথিবীতে নেই, এই দুনিয়া ছেড়ে চলে গিয়েছে। তো নেলসন ম্যান্ডেলা বলেছেন যে তাদের ওই ধরনের সাহসিকতার ফলে আজকে এই স্টেজে সম্মানজনক স্থানে বা সাউথ আফ্রিকার মতো দেশটিকে স্বাধীন করতে সে সক্ষম হয়েছিল। তারা যে সাহসিকতা দেখিয়েছিল, ওই সাহসিকতা থেকে তিনি কারেজের মিনিংটি তিনি শিখেছিলেন। তারা যে স্ট্রাগল করেছিল, ফাইট করেছিল, ওইখান থেকে তিনি কারেজের অর্থাৎ সাহসিকতাটি ওই তাদের কাছ থেকে তিনি শিখেছিলেন। আবার নেলসন ম্যান্ডেলা আরেকটি কথা উল্লেখ করেছেন যে কোনো মানুষই সমাজে ঘৃণা করার জন্য জন্মগ্রহণ করেনি। নেলসন ম্যান্ডেলা আরেকটি কথা উল্লেখ করেছেন যে কোনো মানুষই সমাজে ঘৃণা করার জন্য জন্মগ্রহণ করেনি, বা তাকে ঘৃণা করা শেখানো হয়। এটা খুব সুন্দর একটি লাইন তিনি বলেছেন যে কোনো মানুষই সমাজে ঘৃণা করার জন্য জন্মগ্রহণ করেনি, তাকে ঘৃণা করা শেখানো হয়। আবার বলছেন যদি তাকে ঘৃণা করা শেখানো হয়, তখন তাকে ভালোবাসাটাও কিন্তু শেখানো যাবে, কারণ ঘৃণা করা থেকে ভালোবাসাটাও হলো মোর ন্যাচারালি মানুষের মধ্যে এসে থাকে। তো ওইটা নেলসন ম্যান্ডেলা ওইখানে উল্লেখ করেছেন, খুব সুন্দর একটি লাইন। এন্ড দেন নেলসন ম্যান্ডেলা বলেছেন যে প্রত্যেক মানুষের জীবনে দুইটি কর্তব্য থাকে, একটি তার ফ্যামিলির প্রতি, তার শিশুদের প্রতি, তার ওয়াইফের প্রতি, তার প্যারেন্টসের প্রতি, এবং আরেকটি কর্তব্য থেকে যায় তার সমাজের প্রতি, তার দেশের প্রতি, তার কমিউনিটির প্রতি। কিন্তু ওই দুইটি কর্তব্য প্রত্যেক মানুষই ফুলফিল করতে পারে তাদের ক্ষমতা অনুযায়ী, তাদের এবিলিটি অনুযায়ী। কিন্তু সাউথ আফ্রিকার মতন জায়গায় যদি তাদের ক্ষমতাও থাকে বা এবিলিটি থাকে বা ইচ্ছা শক্তি থাকে, তখন কিন্তু ওই দুইটির মধ্যে ওই দুইটি ইচ্ছা শক্তি বা ওই দুইটি বাধ্যবাধকতা তাদের পুরানো হয়তো সম্ভব নাও হতে পারে। যদি কোনো ব্যক্তি ওই ধরনের এবিলিটি থাকে বা ওই ধরনের এবিলিটি দেখিয়েছে, সমাজের জন্য বিদ্রোহ আরম্ভ করে বা ভালো কাজের জন্য সে লেগে যায় বা বিদ্রোহ করতে আরম্ভ করে দেয়, তখন তাকে জেলে বসা হয়, তার ফ্যামিলি থেকে তাকে একা করে রাখা হয়, তাকে বিভিন্ন ধরনের হ্যারাসমেন্ট করা হয়। তো নেলসন ম্যান্ডেলা বলেছেন যে তিনি জন্মগ্রহণ করেননি স্বাধীনতার ভুক নিয়ে, স্বাধীনতার ভুকা হয়ে বা স্বাধীনতার প্রত্যাশী হয়ে তিনি জন্মগ্রহণ করেননি। তিনি বলেছেন তিনি যখন জন্মগ্রহণ করেছিলেন তখন তিনি স্বাধীন হয়ে জন্মগ্রহণ করেছিলেন, তিনি স্বাধীন ছিলেন,
প্রত্যেক জায়গাতে যখন তিনি শিশু ছিলেন তখন প্রত্যেক জায়গায় তার স্বাধীনতা ছিল। তার তিনি ওইখানে মেনশন করেছেন, পাঠের মধ্যে মেনশন করেছেন যে তার গ্রামের মধ্যে দিয়ে একটি সাগর অতিবাহিত হয়েছে, ওই সাগরের মধ্যে সে স্নান করা তার স্বাধীনতা ছিল। তাহাদের দেশে ষাঁড়ের পিঠে বাচ্চারা চড়তো, তো ওই ধরনের স্বাধীনতা তাহারও ছিল। যাহা কিছু ইচ্ছা তাহার খাওয়ার শেষ ওইটাকে খেতে পারতো। সম্পূর্ণ একজন শিশু হিসাবে তার সম্পূর্ণ স্বাধীনতা ছিল। নেলসন ম্যান্ডেলা বলেছেন একজন শিশু হিসাবে তার সম্পূর্ণ স্বাধীনতা ছিল। কিন্তু যখন সে একটু ইয়াং হয়েছিল, একটু যুবক হয়েছিল, তখন তার স্বাধীনতাকে তাহার কাছ থেকে সম্পূর্ণরূপে ছিনিয়ে নেওয়া হয়েছিল। যখন নেলসন ম্যান্ডেলা বলেছেন যখন তিনি ইয়ং হয়েছিলেন, যুবক হয়েছিলেন, তখন তার স্বাধীনতাকে তাহার কাছ থেকে সম্পূর্ণরূপে ছিনিয়ে নেওয়া হয়েছিল। তখন তিনি কি করেছিলেন, তাহার দেশের জনগণের এই বেহাল অবস্থা দেখে, তাহার দেশের মানুষের এই দুর্দশা দেখে তিনি একটি পলিটিক্যাল পার্টি জয়েন করেছিলেন। ওই পলিটিক্যাল পার্টিটির নাম হলো ANC, অর্থাৎ আফ্রিকান ন্যাশনাল কংগ্রেস। ওই পার্টিটি জয়েন করার পর তার যে ব্যক্তিগত যে স্বাধীনতা ছিল, ওই স্বাধীনতা তার কিন্তু ব্যক্তিগত রয়ে থাকেনি। তার স্বাধীনতা পুরা দেশের জনগণের জন্য, পুরা দেশের জন্য একটি গ্রেট হাঙ্গার হয়ে গিয়েছিল, গ্রেট স্বাধীনতা হয়ে গিয়েছিল। ওই ধরনের গ্রেট স্বাধীনতা হয়ে যাবার পর ওই মানুষের মধ্যে একটি স্ট্রেংথ এসেছিল, সব মানুষই একত্রিত হয়েছিল যে সাউথ আফ্রিকাকে স্বাধীন করবে। ওই ধরনের একটি আশা নিয়ে সব রাস্তায় নেমে এসেছিল, এবং যারা খুব বিতু লোক ছিল তারাও কিন্তু সাহসী হয়ে গিয়েছিল, এবং ফাইনালি তারা সাউথ আফ্রিকাকে স্বাধীন করিয়ে দেখিয়েছিল। সো মাই ডিয়ার স্টুডেন্টস, এই পাঠের সারাংশটি আমি এখানে সংক্ষিপ্ত বলে দিয়েছি। তো পাঠটি কিন্তু অতি দীর্ঘ, অতি লম্বা পাঠ, তাই আমি পাঠটি পূর্বে 3টি পাঠে এক্সপ্লেনেশন করে নিয়েছি, এবং আজকে সংক্ষিপ্তভাবে আপনাদের সম্মুখে উপস্থাপন করার চেষ্টা করেছি ওই পাঠটির সংক্ষিপ্ত সামারি। তো নিশ্চয় আপনারা ওই পাঠটি, ওই সামারি থেকে উপকৃত হবেন। যদি আপনারা ওই সামারিটিকে, ওই ক্লাস থেকে, ওই ডিসকাশন থেকে উপকৃত হয়ে থাকেন, এবং আমার ভিডিওটি যদি আপনাদের পছন্দ হয়, তো আমার ভিডিওটিকে লাইক করবেন, এবং স্টুডেন্টসের ভালোর কথা চিন্তা করে স্টুডেন্টসের কাছে ওইটাকে শেয়ার করবেন, বেশি বেশি শেয়ার করবেন, যাহাতে স্টুডেন্টসরা উপকৃত হতে পারে। এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আপনারা যত বেশি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আমি তত বেশি উৎসাহিত হব, এবং আরও ভালো ভালো ক্লাস নিয়ে আপনাদের সম্মুখে আসতে সক্ষম হব। তো মাই ডিয়ার স্টুডেন্টস, দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। সো থ্যাংক ইউ, নেক্সট ভিডিওতে আবার দেখা হবে।